বাংলা প্রথম পত্র, সেই দিন এই মাঠ, আর হচ্ছে পল্লী জননী। হ্যাঁ, সেই দিন এই মাঠ, আমি মনে করি তোমরা সবাই স্মার্ট। আর দ্বিতীয় পার্ট, বাংলা দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ ও যোজক। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করে দেই সেই দিন এই মাঠ। লেখক পরিচিতি, জীবনানন্দ দাশ। আচ্ছা, কোন দাস? জীবন আনন্দ দাশ। তিনি জীবন চালিয়েছিলেন বিন্দাস। হ্যাঁ, কিন্তু বেঁচে ছিলেন মাত্র বেশি দিন না, এই কয়েক মাস। মনে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন 1899 সালে। কত সালে ভাইয়া? 1899 সালে। আর মৃত্যুবরণ করেন 1954 সালে। তিনি বেঁচে ছিলেন মাত্র 55 বছর। তোমাদেরকে একটা কথা বলি, বাংলা সাহিত্যের তিনজন কবি 1899 সালে জন্মগ্রহণ করেন। একজন জীবনানন্দ দাশ, একজন আমাদের কাজী নজরুল, একজন কি রে ভাই? কাজী নজরুল। আর একজনের নাম কি বলতে পারবা? আর একজনের নাম হচ্ছে বনফুল। কি ফুল? বনফুল। এই বনফুলের আসল নাম হচ্ছে, হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে আমরা তার উল্লেখযোগ্য গ্রন্থ দেখব। আমাদের এই জীবনানন্দ দাশ, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবলা কালবেলা, মাল্যবান এবং সতীর্থ। এটা হলো সতীর্থ, সুতীর্থ না, এটা হচ্ছে সতীর্থ, যদিও এই আমাদের বইয়ে সুতীর্থ লেখা। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবা ভাইয়ারা। তার এই মাল্যবান আর সতীর্থ, আর একটা আছে কল্যাণী। আর একটা নাম কি? কল্যাণী। এই তিনটা হচ্ছে তার উপন্যাস। এই তিনটা হচ্ছে তার উপন্যাস, আর বাকি যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। ক্লিয়ার? এই যে বেলা অবেলা কাল বেলা, রূপসী বাংলা, 7টি তারার তিমির। হ্যাঁ, আচ্ছা। আর সর্বপ্রথম তার কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে ঝরা পালক। এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ, পরীক্ষা আসে এমসিকিউতে। প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরা পালক। ঠিক আছে? তোমরা কি জানো জীবনানন্দ দাশ তিনি কেমনে মানে আহ, তিনি তিনি কিন্তু প্রকৃতি প্রেমিক ছিলেন। এনাকে বলা হয় তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, হ্যাঁ, প্রকৃতির কবি এনাকে বলা হয়। এই পাগলা, তাসনিম বলছে দাস আর দয়াকারা দন্ত স, এর মধ্যে পার্থক্য কি? দুইটাই একই। কেউ দন্ত স আকার লেখে, কেউ দন্ত স দিয়ে লেখে দাস, কেউ লেখে দয়াকার দা তালব্য স। তবে এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তন্নি আমার চেয়ে এটা ভালো জানবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি আলহামদুলিল্লাহ তার বিষয়গুলো। তিনি বউয়ের খুব জ্বালা সহ্য করতে না পেরে উনি 1955 সালে ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আত্মহত্যা করেন না আসলে তিনি, আত্মহত্যা করেন না তিনি, আসলে উদাসীন ভাবে চলার ফলে তিনি ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, সুইসাইড করলো, এটা কেমনে কথা? ভাই, বউয়ের জ্বালা, এক কথা বউয়ের জ্বালায়, বুঝছো? আচ্ছা, আমরা দেখি, আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। আচ্ছা, এটার যে মূল বিষয় তোমাদেরকে একটু বলে দেই। এটা হলো, আমি মরে যাব, মানুষ মরে যাবে, কিন্তু মানে কারোর জন্য পৃথিবী থেমে থাকবে না। পৃথিবী পৃথিবীর গতিতে চলবে, প্রকৃতি প্রকৃতির গতিতে চলবে। অতএব তুমি আর আমি মরি, প্রকৃতি কখনো বলবে না সরি। ঠিক আছে? অতএব তোমার মূল্যও বাকি, আমার মূল্যও বাকি। ঠিক আছে? আচ্ছা, পৃথিবী চলবে পৃথিবীর নিয়মে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি। স্তব্ধ মানে থেমে যাওয়া, হবে নাকো জানি। এই নদী নক্ষত্রের তলে, তারার তলে, নক্ষত্র মানে হচ্ছে তারার তলে। এই নদী নক্ষত্রের তলে, মানে নদীগুলো হচ্ছে এই তারার তলে, হচ্ছে উপরে যেমন নক্ষত্র আছে না, তার তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। হ্যাঁ, সোনার স্বপ্নের স্বাদ মানে আমাদের অনেক ধরনের স্বাদ আছে, পৃথিবীতে কবে আর ঝরে। ঝরে মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। আমি চলে যাব বলে বলে চালতা ফুল, এটা চালতা, আমরা আচার খাই না, এই চালতার ফুল। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। তার মানে আমি চলে যাব ভাইয়া। ট্রাম্প মানে হচ্ছে ছোট রেলগাড়ি, যেটা মানে শহরের ভিতর দিয়ে যায়, ছোট রেলগাড়ি। হ্যাঁ, এই যে ছোট ছোট মানে সরু যে রেল লাইনে চলে, এই ট্রাম গাড়ি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, মনোযোগ দিয়ে শুনবা ভাইয়া। স্বপ্নের চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে।
মানে আমি মরে গেলে কি চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে? আমি মরে গেলে আসলেই সে ভিজবে, কারণ আমার সাথে তার কোনো ইয়া নাই, রিলেশন নাই। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? মানে লক্ষ্মী পেঁচার তার লক্ষ্মী আছে না, এ ভাইয়া প্রতিটা মানুষেরও তো লক্ষ্মী থাকতেই পারে, ঠিক আছে? লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? অবশ্যই গাবে। এবার আসো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদ কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। ভাইয়া এশিরিয়া মানে কি তোমার বলে শোনো। এশিরিয়া মানে হচ্ছে, আমরা তোমরা জানো ইরাকের পূর্ব নাম ছিল হচ্ছে মেসোপটেমীয়। কি ভাইয়া? মেসোপটেমীয়। মেসোপটেমীয় একটা সভ্যতা, হ্যাঁ, এই মেসোপটেমীয় সভ্যতার 4টা অংশ, তার মধ্যে একটা হচ্ছে সুমেরীয়, অ্যাশোরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়। এখানে এশিরীয় বলতে এইটাকে বোঝানো হয়েছে। আর একটা সভ্যতা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। দেখো তাহলে মিশরের সভ্যতা মানে মেসোপটেমীয় সভ্যতার যে 4টা অংশ, অ্যাশোরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, তার মধ্যে 2টার কথা আমাদের কবি এখানে বলেছেন, অ্যাশিরীয়র ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। তার মানে দেখো অ্যাশিরীয় সভ্যতা আর ব্যাবিলিয়ন এটা মানে ধ্বংস হয়ে গেছে, ছাই হয়ে আছে বলতে ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ ধ্বংস হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি মানুষ এই প্রকৃতির মতো চলছে, হ্যাঁ। একটা সভ্যতা ধ্বংস হওয়ার সাথে সাথে অনেক মানুষের মৃত্যুবরণও হয়। তাহলে মূল ভাবটা আসি ভাইয়া। আচ্ছা, ব্যাবিলনও একটি সভ্যতা, হ্যাঁ। সনেট, ব্যাবিলন হচ্ছে একটা সভ্যতা, অ্যাশোরীয় তো একটা সভ্যতা, হ্যাঁ। হ্যাঁ বাবুল, কোথাও কোনো মূল নাই। এর লক্ষ্মী মানে হচ্ছে মানে প্রিয়, প্রিয় লক্ষ্মী হচ্ছে প্রিয়, হ্যাঁ লক্ষ্মী মানে প্রিয়, মনোযোগ দিও। ও ছিল ইয়ো ইয়ো। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু মানে হচ্ছে যা ক্ষয় পায়, ক্ষয়। অন্যদিকে চলে তার বিনির্মাণ, একদিকে যেমন ক্ষয় হয় অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পরে শীতের শিশির। তারপর লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। তার মানে তুমি মরে গেলা, নদীর পথে, নদী চলবে নদীর মতে, হ্যাঁ তার নিজের পথে। তারপর হচ্ছে এই পাখির কাকলিতে এই প্রকৃতি হবে, কলরব থাকবে। কিন্তু তুমি যে মরে গেছো, রেশ মানে হচ্ছে তার প্রভাব, মুনা, রেশ মানে হচ্ছে তার প্রভাব। আচ্ছা সাদমান, বেবিলন কেন ধ্বংস হয়েছে? ইচ্ছায় বেবিলন ধ্বংস হয়ে গেছে কারণ পৃথিবী কোনো কিছুই স্থায়ী নয়, ধ্বংসই হচ্ছে পৃথিবীর মূল। যেমন মানুষ তার হচ্ছে মেইন জিনিস, হ্যাঁ। দেখো ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগৎ এর সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নের মরণ নেই। তোমরা দেখো যে আমাদের লক্ষ্মী পেঁচা একটা হচ্ছে একটা পাখিকে বোঝানো হয়েছে ভাইয়া। এ সিয়াম, কি বলতেছিস? আমি তোর টিচার সিয়াম। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মে আছে যে কুল্লে নাফসুন জাইকাতুন মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। বহমানতা মানে কি? মানে বহমান একটা জিনিস যখন চলমান এটাকে বলে বহমানতা। ভাইয়া ক্ষয়িষ্ণু মানে কি? ক্ষয়িষ্ণু মানে যা ক্ষয় ক্ষয় পাচ্ছে। আহ আচ্ছা, সঞ্জিত বলছে কই লালবাগ কিল্লা তো এখন আছে, পাগলা লালবাগ কিল্লার বয়স আর কত 300-400 বছর, একসময় এটাও থাকবে। হুম, বহমানতা মানে হচ্ছে বহমান, চলমান। হুম, আচ্ছা এবার আমার একটা পোল কোশ্চেন বলো তো ভাইয়া। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এখানে সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে? কবির মৃত্যুর পরের দিনগুলি। আচ্ছা তাহলে আমরা যাই। আমার বলে কবি ভাব আছে তাই না? আচ্ছা দেখা দেখা যাবে আর কি কি আছে। সামনে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মী পেঁচার সাথে আহ লক্ষ্মী পেঁচার সাথে কোন সময়ে সাদৃশ্য রয়েছে বলতো ভাইয়া? আচ্ছা তাহলে আমরা শেয়ার করে দেই লক্ষ্মী পেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে।
তোমরা জানো ভাই, পেঁচা সাধারণত রাতেই ডাকে, কখনো দিনে ডাকে না। পেঁচা কোথায় ডাকে ভাই? রাতে। হুম, কোথায় কখন ডাকে? রাতে ডাকে। রাতের মিল আছে। তাহলে আমরা যাই সামনে। এবার আসো আমরা জসীমউদ্দিনে যাই। দেখো জসীমউদ্দিন তিনি 1903 খ্রিস্টাব্দে, জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। মানে বাংলা সাহিত্যের যে সবচেয়ে পল্লী নিয়ে যিনি কবিতা লিখেছেন, পল্লী মানে হচ্ছে গ্রাম নিয়ে, তিনি হচ্ছেন আমাদের জসীমউদ্দিন। কিন্তু অত্যন্ত সুন্দর একটা কথা, তিনি পল্লী কবি ঠিকই, কিন্তু তিনি পল্লীতে ছিলেন না। তিনি মানে তিনি শহরে বসবাস করতেন। কিন্তু শহরে বসবাস করা সত্ত্বেও পল্লীর প্রতি যে টান, মানে পল্লীর প্রতি টান ছিল সুমহান। এই যে পোলাপান আমাদের জসীমউদ্দিন, হ্যাঁ জসীমউদ্দিন খান, তিনি আমাদের ভাইজান। তিনি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কোনখানা রে ভাই? তাম্বুলখানা। আর ইনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। বলতো বাংলা সাহিত্যের আরেকজন কবি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, সেই কবিটার নাম কি বলতে পারবা? হুম, সেই কবির নাম হচ্ছে কাজী নজরুল। কে? কাজী নজরুল ভাইয়া, কাজী নজরুল ইসলাম ভাইয়া। তিনি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আচ্ছা, এবারে জসীমউদ্দিনের আমরা দেখবো কয়েকটা নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, রাখালি বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কন্যা। তার এই যে নকশিকাঁথার মাঠ, এটা বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং বিশ্বের অন্যান্য ভাষায় যেহেতু অনুদিত হয়, এই জন্য এই নকশিকাঁথার মাঠ মানে দারুণ একটা কবিতা। এখানে সাজু রয়েছে, সাজু। সাজু একটা মেয়ের নাম। সে রূপাইয়ের সঙ্গে সেই একটা প্রেম আর প্রীতি, সেই ভালোবাসা করতে গিয়ে ভালোবাসা দুইজনে হয়ে যায় কোণঠাসা। এক পর্যায়ে তারা তাদের প্রতি একে অপরের প্রতি যে আশা নেমে আসে হতাশা। এক পর্যায়ে একজন মরে যায়। এই এই রূপাই মানে সাজুর, না রূপাই না, সাজু মরে যায় রূপাইয়ের কিসে, টেনশনে। পরে রূপাই আবার সাজুর টেনশনে তিনি কবরে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, এটা নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ, কবরে বিছানো ছিল, ওই তার উপর কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন। হোয়াট এ রোমান্টিক কবিতা, বুঝছো? বুঝছো কিনা? হোয়াট এ রোমান্টিক। মারাত্মক কবিতা একটা আমাদের কবিতা কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ। তার ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির, এক পয়সার বাঁশি। কয় পয়সার বাঁশি? এক পয়সার, এক পয়সার বাঁশি। তারপর হচ্ছে হাসু। হ্যাঁ, মনে রাখবা। সরি ভাইয়া, তার ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির। তার ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির। আর এক পয়সার বাঁশি, হাসু, এগুলো হচ্ছে শিশুতোষ। এগুলো হচ্ছে কি তোষ? শিশুতোষ। আচ্ছা, শিশুতোষ গ্রন্থ। তাহলে আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক পয়সার বাঁশি, হাসু, এগুলো শিশুতোষ গ্রন্থ। তাহলে আমরা জানলাম তার এই বিষয়গুলো। এবার আমরা যাই নকশিকাঁথার মাঠ বিভিন্ন ভাষায় অনুদিত একটা দিকছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট। ডিলিট মানে কি জানো? ডিলিটের ফুল মিনিং হচ্ছে ডক্টর অফ লিটারেচার। মানে কি? সাহিত্যের ডাক্তার না রে? মানে কি সাহিত্যের ডাক্তার নাকি? এটা হলো সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার বলা হয় ডিলেট। হ্যাঁ, মানে ডিলিট, ডিলিট ইংলিশ বলে ডক্টর অফ লিটারেচার। ঠিক আছে, তাহলে আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম বিশাল একটা পিএইচডি হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। ইজ ডিলিট গ্রেটার দেন পিএইচডি আদিব? হ্যাঁ, ইয়েস। পিএইচডি একটা বিষয় আর ডিলিট একটা পুরস্কার। আর পিএইচডি একটা হচ্ছে ডিগ্রি আর ডিলিট হচ্ছে পুরস্কার। এটাই ডিলিটটাই বেশি। ঠিক আছে, এটাই বড় ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশাল একটা কবিতা, মনোযোগ দিয়ে শোনো। আমরা সবাই রোজা আছি, যেন কারো কষ্ট না হয়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, রাত থমথম, স্তব্ধ নিঝুম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার। আন্ধার মানে কি? অন্ধকার। ভাইয়া, এই যে এই কবিতাটা হচ্ছে মা যে তার বাচ্চা, মা যদি তার বাচ্চা, তার শিশু, ছেলে হোক মেয়ে হোক, যদি কোনো কারণে অসুস্থ হয়, সবচেয়ে বেশি কান্নাকাটি করে কিন্তু মা, সবচেয়ে বেশি টেনশনে থাকে মা। এই জন্য কবিতার নাম হচ্ছে পল্লী জননী। তার বাচ্চা বা তার শিশু, একটা মাত্র ছেলে, সে যখন মানে রোগে
রোগে বিছানায় শায়িত, শয্যাশায়ী, মৃত্যু মৃত্যু মানে নিভু নিভু অবস্থা তার জীবনের আয়ু। তখন মা কি অবস্থা, তখন মা ঘুমাচ্ছেন না, মায়ের বিভিন্ন ধরনের টেনশন, বাচ্চাকে বিভিন্ন কথা বলে ভুলানোর চেষ্টা, এবং চাচ্ছিল যেন বাচ্চা তার ছেলে বেঁচে থাকেন। আচ্ছা, আমার ভাই লালমনিরহাট রে ভাই। তাহলে দেখো তোমরা, একটা কথা বলি তোমাদেরকে, বাচ্চা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, দেখো, হ্যাঁ, বাচ্চা বা ছেলে বা মেয়ে যে হোক না কোনো কোনো যদি কোনো মানে অসুখ বিসুখ হয়, সাধারণত সবচেয়ে বেশি চোখের পানি পড়ে মায়ের। আর বাবা অনেক সময় বলে কি, "এই, এই, এত কান্নাকাটি করে, এই, এত কান্নাকাটি কেন করে, হ্যাঁ, এত আবেগী কেন?" মা তখন কি বলে, বাবাকে বলে, "তুমি এত নিষ্ঠুর, তো তুমি আমার বাচ্চার এত সমস্যা, তুমি এত নিষ্ঠুর।" মানে দেখো, সবচেয়ে কান্নাকাটি করে আমাদের মা, বুঝছো? তাহলে আমরা মায়ের কাছে চলে যাই। পল্লী জননী, রাত থমথম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই, কোথা কোথা সারাকার। এই সারা মনে হচ্ছে শব্দ, বলে না, সারা শব্দ। রুগ্ন ছেলের শিওরে বসিয়া, একেলা জাগিছে মাতা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ভাইয়া, রুগ্ন ছেলের শিওরে বসিয়া, একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলেছে চোখের পাতা। হুম, রুগ্ন ছেলের শিওরে মনে হচ্ছে মাথায়, শিওরে মানে কি ভাইয়া, মাথায় বসে একলা জাগিছে মাতা, তার মা একা একলা জেগেছে। হ্যাঁ, করুণ চাহনি মানে অনেক কষ্টের চাহনি, ঘুম ঘুম যেন ঢুলেছে চোখের পাতা, ঘুমে ঘুমে চোখের পাতা ঢুলছে, তারপরে মা তারপর ঘুমাচ্ছে না। ঠিক আছে ভাইয়া? এবার দেখো, শিওরের কাছে মানে মাথার কাছে, আচ্ছা, রুগ্ন মনে হচ্ছে রোগী, রুগ্ন মনে হচ্ছে রোগী, ঠিক আছে, অসুস্থ। আচ্ছা, এবার দেখো, শিওরের কাছে নিবু নিবু, নিবু নিবু মনে হচ্ছে নিভে যাচ্ছে এরকম, দীপ মনে হচ্ছে বাতি, নিবু নিবু ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। মানে তার বাচ্চার মানে আহ অবস্থাটা যায় যায়, নিঝুম মনে হচ্ছে, একদম স্তব্ধ, নিঝুম মানে কোনো সারা শব্দ নাই। হ্যাঁ, বিরোহী মানে হচ্ছে কষ্ট, বিরোহী মানে কি, কষ্ট কষ্ট। হ্যাঁ ভাইয়া, শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে। মনোযোগ দিয়ে শুনবা। মানে বাচ্চা, নিভু নিভু দ্বীপ, তোমরা যারাদের বাড়ির রংপুর তারা জানে, একটা বাতি আছে, উপরে কোনো চিমনি নাই, ওটাকে বলে ল্যাম্পো। কি বলে ভাই? ল্যাম্পো। অনেক জায়গায় বলে কুপি। হুম, এই সাদিয়া, বিরহী মানে হচ্ছে কষ্ট কষ্ট, বিরহ মানে কষ্ট। হ্যাঁ, ছেলেদের বলে বলে বিরহ, আর মেয়েদেরকে বলা হয় বিরহী। আচ্ছা আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, এ লাবি বা সিন্নি তো মসজিদে দেয়। আচ্ছা, তো শোনো, এই যে উপরে কোনো চিমনি নাই, বাতাসে মনে হয় নিববে নিববে, কিন্তু নিবে না। এই তার বাচ্চার মানে জান একবার নিবু নিবু অবস্থা, তার বাচ্চার মানে পরাণটা যায় 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 অবস্থা। হ্যাঁ, এইভাবে শিওর কাছে নিবু নদী ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। মায়ের পরাণও মানে দুলতেছে, এই হায় রে, আমার বাচ্চা মানে আমার বাচ্চা কখন বে যায় 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 অবস্থা। হ্যাঁ, এবার আসো, তোমার দাদাবাড়ি সন্ধি, মৃধা, বললাম তো ভাই, বিরহ, বিরহী, বিরহ মানে হচ্ছে কষ্টের মানে পুরুষবাচক, আর বিরহী মানে হচ্ছে নারী স্ত্রীবাচক, মানে হচ্ছে কষ্ট। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশুকের গান, এদো ডোবা হতে বইছে কঠোর পচান পাতার ঘ্রাণ। মানে ভন ভন, মশা আছে না, মশা, অনেকগুলো মশা ভন ভন করে, মানে বুনো মানে হচ্ছে বনের বসা। হ্যাঁ, তার গান গাচ্ছে। এদো ডোবা হতে বইছে কঠোর পচান পাতার ঘ্রাণ। মানে এদো ডোবা মানে হচ্ছে মানে হচ্ছে যেই ডোবায়, মানে যেই ডোবায় পাতা পচে যায় সেটা বলে এদো ডোবা। হুম, সেটা কঠোর পচান ঘ্রাণ, ওই পচা পাতা, পচা মানে মানে জলজ মানে উদ্ভিদের ঘ্রাণটা চলে আসছে। এবার আসো, ডোবা, পাগলা, ডোবা মানে কি? ডোবা মানে হচ্ছে জলাশয়। এই এখানে জল আছে। হ্যাঁ, এটা হলো ডোবা, ডোবা মানে জলাশয়। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে, আসিছে শীতের বায়ু, কুড়ে ঘর মানে ছোট ঘর, শিউরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। হুম, পচান মানে পচারে, পচা পচা, রোটেন রোটেন। হুম,
তাহমিদ, ঈশা। পরাণ মানে কি ভাইয়া? পরাণ মানে হচ্ছে প্রাণ। একটা গান আছে না, পরাণ যায় জ্বলিয়া রে, এই যে পরাণ, পরাণ মানে হচ্ছে প্রাণ। হুম, আচ্ছা আসো এবার। শিউরে বসিয়া মনে মনে মাতা গুনছে ছেলের আয়ু, ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে। ছেলে বলছে মারে কত রাত আছে কখন সকাল হবে, যখন বাচ্চার অসুখ হয় রে ভাই, হ্যাঁ, বাচ্চার যখন অসুখ হয় তখন রাত পোহাতে অনেক দেরি লাগে, কখন যে তখন মনে হয় রাতটা কত বড়, কখন রাত পোহাবে। সেজন্য বলছে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে। এ ভাই অসুস্থ হলে তোদের ভাল লাগে বল? হুম, এই দ্বীপ, দ্বীপ, এই দ্বীপ মানে হচ্ছে বাতি, এই দ্বীপ মানে হচ্ছে বাতি রে পাগলারা, ঠিক আছে। এবার আয় কহিতে, মা কয় বাছারে, বাছারে মানে বাবারে, চুপটি করিয়া ঘুমতো একটিবার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব, কি করিব আমি আমি তার। পাণ্ডুর গালে মানে লাল গালে চুমো খায় মাতা, সারা গায়ে গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত সিনেমা আছে ঢেলে দেয় তারি সাথ। পাণ্ডুর গালে মানে হচ্ছে লাল গালে চুমু খায় মাতা, হ্যাঁ, পাণ্ডুর মানে হচ্ছে লাল লাল, হ্যাঁ, লাল টমেটোর মতো গাল, ঠিক আছে, বলে না লাল টমেটো। আচ্ছা পাণ্ডুর, পাণ্ডুর গালে মানে লাল গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত। হুম, এই পাণ্ডুর হচ্ছে লাল বিবর্ণ, এক কথায় বিবর্ণ গাল, ঠিক আছে। আচ্ছা, বিবর্ণ আর একটা নাম হচ্ছে ফ্যাকাশে, বিবর্ণ মানে ফ্যাকাশে। আচ্ছা, পাণ্ডুর মানে বিবর্ণ বা ফ্যাকাশে, হ্যাঁ আসো। মানে তার গাল কেন লাল হয়েছে তোদেরকে আমি বলি পাগলারা, ওই যে বিষয়টা হলো রোগ হয়েছে না, রোগ যখন হয় তখন তার গাল ফ্যাকাশে হয়। কোন কাশে? এই ফ্যাকাশেকে বলা হয় ফ্যাকাশেকে বলা হয় পাণ্ডুর। তোমরা জানো জন্ডিস, এই জন্ডিস জানো জন্ডিস? বলো তো ভাই, জন্ডিস এইটার বাংলা কি? জন্ডিসের বাংলা কি? সাত মানে সাথে, হ্যাঁ, এই জন্ডিসের বাংলা কি বলতে পারবা? মাহজাবিন, লাল মানে ফ্যাকাশে না পাগলা, লাল মানে ফ্যাকাশে না। জন্ডিস, জন্ডিসের বাংলা হচ্ছে পান্ডু, পান্ডু রোগ। কি রোগ? পান্ডু রোগ। এবার জানো, এবার বুঝলা, জন্ডিসের বাংলা হচ্ছে পান্ডু রোগ। আচ্ছা এবার আসো। আচ্ছা পান্ডুর গালে, আচ্ছা তারপর পারে যদি, আচ্ছা ঢেলে দেয় তার স্বাদ, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তার স্বাদ, মানে তারই স্বাদ, মানে তারই সাথে তিনি যত ভালোবাসা স্নেহ রয়েছে তার, হুম, তার কি দেয়, মানে তার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করে, এর অবস্থা। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, নামাজের ঘরে মানে মসজিদে, নামাজের ঘরে বলতে কি মসজিদে, হ্যাঁ, দরগায় মানে দান, দরগা মানে মাজারে মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। মানে আল্লাহ ছেলের তুমি ভালো করে দাও, জননী মনে হচ্ছে মা, মায়ের প্রাণ কাঁদে, ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, নয়ন মানে চোখ, নীর মনে জল, নীর মনে চোখের জল, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ মানত, মানত করা মানে, মানত করা মানে, হ্যাঁ হ্যাঁ, মানে দরগায় মানে দান, এটা হলো মানত করা, মানে বলতে হচ্ছে মানত করা। আচ্ছা, তোমার বাবা মা অনেক সময় মানত করে না, আমার ছেলে যদি এবার এসএসসি তে এ প্লাস পায় আমি একটা গরু জবাই করে খাওয়াবো মানুষকে, এটাকে বলা হয় মানত। আবার বলে না, আমার ছেলে যদি জিএসসি তে এ প্লাস ভালো করে কিংবা 9-এ একরোল হয়, তাহলে আমার ছেলেকে কি করব, বা ছেলে বা মেয়েকে আমি একটা, তাদের জন্য একটা মুরগি জবাই করে মানুষকে খাওয়াবো, এটা একটা মানত, এটা কি কি, এটাকে বলে মানত। আচ্ছা বুঝছো কি না? কেউ মসজিদে মানে, কেউ দরগায় মানে। হুম, তবে এসব ভালো না, এসব কি, এসব ভালো না, বুঝছো? এই যা হবে সব আল্লাহর জন্য, কি হবে, যা হবে সব আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কিছু নগণ্য। আর মাজার এখানে হাজার হাজার টাকা খরচ করার নাই দরকার, যা হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা হবে ধন্য। আর আল্লাহ ছাড়া অন্য কাজ, এটা আসলে আমাদের জন্য কাজটা হচ্ছে জঘন্য, যদিও আমরা জানি অনেক নগণ্য।
বুঝছো? এই জন্য অনেক কিছু ভালো জিনিস খারাপ জিনিসও ভালো বলে হয় সমাপন্ন। এই জন্য আমাদের কি করা, ভালো জিনিস জানা দরকার। বুঝছো? আচ্ছা আচ্ছা, আসো বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে দাও আল্লাহ রসুল। আল্লাহ ভালো করতে পারে, রসুল কেমনে ভালো করে বলো? ভালো করে দাও পীর, পীর কেমনে ভালো করে? আল্লাহ ছাড়া কেউ ভালো করে? আচ্ছা যাই হোক, বাস বনে বসি ডাকি কানাকুয়ো। কানাকুয়ো একটা পাখি রে ভাই, একটা কানাকুয়ো একটা পাখি। আচ্ছা, বাস বনে ডাকে কানাকুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। হ্যাঁ, কানাকুয়ো একটা পাখি। আহ দেখো ভাইয়া, বাদুর পাখার বাতাসেতে পরে সুপারির বন হেলি। মানে এই বাদুর যখন বাদুর সাধারণত রাতে চলে, আর সুপারির অনেকগুলো যখন গাছ হয় একসাথে আমরা বলি সুপারির বন। ওই সুপারির বন হেলে পড়ে বাদুর পাখার বাতাসেতে। চলে বুনো পথে, বুনো মানে বনের পথে, জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দুচ্ছাই কিবা সংখ্যায় মার পরাণ উঠিছে ভরি। আচ্ছা, আহ পীরের কাছে হ্যাঁ দোয়া চাওয়া যায়, কিন্তু ভাইবো না মাবরুক যে পীর পীর দোয়া করলেই তোমার সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় অনেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা মানে, অনেকে তার চেয়ে দেখি পীরকে বেশি মানে। মনে হয় যে পীর তাকে জান্নাতে নিয়ে যাবে, পীরের পথ জান্নাতের পথ। আসলে এটা ভুল জিনিস। বুঝো নাই? পীর, হ্যাঁ তার কাছে দোয়া চাওয়া যেতে পারে, কিন্তু আমরা ফলো করবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ভালো পীর আছে, খারাপ পীরও আছে। এজন্য এখন কে ভালো পীর সেটা তো জানতে গেলে আমাদের আমল করা দরকার, আমাদেরকে সেটা জানা দরকার। বাংলাদেশে বর্তমান বিভিন্ন ধরনের পীর আছে, মাটি বাবা, খাজা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, হ্যাঁ আন্দা বাবা, ন্যাংটা বাবা, কত বাবা, হ্যাঁ কলা খাবা। তো এই বাবার কাছে না যাওয়াই ভালো। হ্যাঁ, পীরের চেয়ে বড় পীর নিজের মা এবং বাবা। হুম, পীরের চেয়ে সবচেয়ে বড় পীর নিজের মা এবং বাবা। মায়ের কাছে এবং বাবার কাছে দোয়া চাবা, আশা করি তারা যদি দোয়া দেয় অবশ্যই সেই দোয়ার বরকত পাবা, অনেক দূর এগিয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, চলো এ বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, মানে কুয়াশা কাফন ধরে জোনাকি মেয়েরা ছুটছেন। এখন চিন্তা করছেন দুচ্ছায় কিবা সংখ্যায় মার পরাণ উঠছে ভরি। ওটা চিন্তা করে ভাবছে আমার ছেলেকেও কি কাফনের মানে আমার ছেলেও কি কাফনের কাপড় পরাতে হবে কিনা, এরকম তিনি একটা মানে চিন্তা করতেছিল, দুশ্চিন্তা বলতে দুচ্ছাই, এটা একটা সংখ্যা মানে আতঙ্ক। সংখ্যায় মানে কি? আতঙ্ক। আমরা অনেক সময় অনেক কথা চিন্তা করি না, এরকম। আচ্ছা, হ্যাঁ নাসিম, যে কথা ভাবিতে পরাণ শিহুরে তাই ভাসে হিয়া। যে কথা ভাবিতে পরাণ, পরাণ মানে প্রাণ, শিওরে মনে হচ্ছে মাথা, হিয়া মনে হচ্ছে মন। হিয়া মানে কি? মন। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। হ্যাঁ, বালাই বালাই মানে হচ্ছে ভালাই ভালাই। হুম, রোগ বালাই আর থাকবে না, ভালো হবে জাদু, মনে মনে আবার জাল বনে, মানে স্বপ্ন বনে। জাল বনে মানে কি? হিয়া মানে মন, হ্যাঁ হিয়া মানে মন। আচ্ছা, ছেলে কয় মাগো পায়ে পড়ি বল, ভালো যদি হয় হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। দেখো, সে মরে যাচ্ছে, জাদু, হ্যাঁ হ্যাঁ এটা আদরের একটা দাগ, ছেলে ছেলে, হ্যাঁ। দেখো, করিম মরে যাচ্ছে, কিন্তু করিম এখনো ভাবতেছে আমি যদি সুস্থ হই কালকে আমার খেলতে দিবা না। ছেলে কয় যে মাগো পায়ে পড়ি বল, ভালো যদি হই কাল, তার বন্ধুর নাম করিম, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। মানে করিমের সাথে আমি খেলতে যাবো, তুমি কি গালি দিবা? দেখো, মরে যায় কিন্তু বাচ্চার খেলার নেশা ছাড়ে না, ওই যে খেলা হবে। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমারে এত রোগ হতে করিতে পারিতে পারিত খাড়া। এই খাড়া মানে হচ্ছে দাঁড়া হওয়া। হ্যাঁ, মানে সে দাঁড়া হওয়া। মনোযোগ দিয়ে শোনো, রহিম চাচা হচ্ছে এলাকার একটা কবিরাজ, যিনি ঝাড়ফুঁক দিলে অনেকে ভালো হন। এখন এই ছেলে বলতেছে মা, ওই রহিম এমন হয় না যে রহিম চাচা যদি আমাকে ঝেড়ে দেয় তাহলে আমি ভালো হয়ে যাবো? হুম, মানে এলাকার কি এটা হাতুড়ে ডাক্তার বা হাতুড়ে কবিরাজ, বুঝছো? আচ্ছা, এবার আসো ইনান, এবার আসো। এখনই মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, তার মুখের দিকে চেয়ে চোখ মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। মানে
ছেলে যে আগে অনেকগুলো তাকে বলতো, এখন মায়ের মনে পড়তেছে অনেক কথা। এবার শোনো পরের লাইনে। হুম। হ্যাঁ, যদি সে কি মুবাশশিরা বলছে ইনান, হ্যাঁ ঝাড়ফুঁক, যদি সে আল্লাহর কালাম দিয়ে ঝাড়ফুঁক দেয় সেটা ভালো। আর সে যদি অন্য জিনিস দিয়ে ঝাড়ফুঁক দেয়, দানু সিনাং তুং তোলা সিং তুং 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 তাং তুং ও, হ্যাঁ অন্য কিছু দিয়ে যদি সে ঝাড়ফুঁক দেয় সেটা অ্যাভয়েড করাই ভালো। ঠিক আছে, আসো। ভাষা ভাষা তার, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে, শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে। এই ঘুড়ি উড়ায় না ঘুরে, হ্যাঁ জি কে ভাইয়া, ঘুড়ি উড়ায় না, সেই ঘুড়ির লাঠাই, হ্যাঁ লাঠাই কিন্তু রাখিও যত্ন করে, মানে যত্ন করে, যত্ন মানে কি যত্ন করে। রাখিও ঢ্যাপের মোয়া, ঢ্যাপের মোয়া মনে হচ্ছে ওই যে আমরা ধানের মুড়ি আছে না, মুড়ির মোয়া, তারপর হচ্ছে চিরার মোয়া, এগুলো বলে ঢ্যাপের মোয়া। বেঁধে তুমি সাত নড়ি শিখা ভরে, হ্যাঁ সাত নড়ি শিখা মনে হচ্ছে তোমরা জানো কিনা, যাদের গ্রামে বাড়ি আছে দেখবা যে এরকম ইয়া দিয়ে ঝোলানো থাকে, এরকম দড়ি দিয়ে ঝোলানো থাকে, এটাকে বলে সাত নড়ি শিখা। কি বলে রে ভাই? এরকম সাত নড়ি শিখা বলে। ঠিক আছে, সাত নড়ি শিখা ভরে তুমি কি করবা? হ্যাঁ ঢেপর মোয়া বাঁধবা। ঠিক আছে, ঠিক আছে, যাদের বাড়ি গ্রামে তারা দেখছো আরামে। খেজুরের গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিখা সাজাইয়া রেখো, রেখো আমার সম্মুখ পরে। হুরুমের কোলা ভরে একটা হচ্ছে খাবারের নাম, ঠিক আছে, খেজুরের গুড়ের নয়া পাটালিতে, পাটালি গুড় আছে না, হুম, হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিখা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। এবার দেখো, সাত নড়ি শিখা হচ্ছে একটা শিকার নাম রে পাগলা। ছেলে চুপ করে, মানে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচিয়ে জোনাকি আলোয় থম থম কালো রাত। দেখো, ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, আর বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত। মানে থমথম মানে হচ্ছে কি, এই হুরুম একটা খাবার, খাবার। থমথম মানে কি, থমথম মানে স্তব্ধ, কোনো সারা শব্দ নেই। রুগ্ন ছেলের শিউরে বসিয়া কত কথা পরে মনে, কোন দিন সে যে মায়ের না বলে গিয়াছিল দূর বনে। সাজ হয়ে, সাজ মানে সন্ধ্যা হয়ে গেল, তবু আসে না কো, আই ঢাই মার প্রাণ। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। মানে ছেলে বনে যাইতো খেলতে, মা চিন্তা করতো, হঠাৎ করে যখন ছেলে আসলো, মায়ের হর্ষে করিয়া গান, হঠাৎ শুনি আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। হর্ষে মানে আনন্দ করিয়া গান, সে গান গাইতেছিল, সাইয়া দিল তো আনা রে, মন তো বাড়িতে থাকতে চায় না রে, এসব মানে আনন্দের সহিত গান গাইতে আসতেছিল। হ্যাঁ, এক কোজ ভরা বেতুল তাহার, হ্যাঁ এইটা আনন্দ, এই হর্ষ মানে আনন্দ, এই হর্ষ মানে সব ক্ষেত্রে দুঃখ না। হ্যাঁ, এক কোচ ভরা বেতুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পুরা কোথা গিয়াছিলি, এমনই কি কালি সাজে। হ্যাঁ, আচ্ছা, বাথুল, কইরে বাথুল, কইরে ভাই, বেথুল তাহার, এক কোচ ভরা বেথুল, বেথুল তাহার ঝামু ঝামুর বাজে। বেথুল মানে হচ্ছে এক ধরনের মানে ইয়ার নাম, মানে কি বলবো, এই বেল জানো, বেল বেল, হ্যাঁ বেল জানো, বেল, বেল, বেল টাইপের এক ধরনের ফল। হুম, ঝুমুর ঝুমুর বাজে, ওরে মুখ পুরা কোথা গিয়েছিলি এমনি কালি সাজে। আই ঢাই মানে হচ্ছে রাগ করা, আই ঢাই মানে হচ্ছে রাগ করা। ঠিক আছে, এবার আসো। কত কথাবাজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মেটাবার। মানে তার তো গরিবের ঘর, ছেলে কত আশা করেছিল, কত চাইছিল, মা আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিও, মা মা আমার একটা ডেস্কটপ কিনে দিও, মা আমাকে একটা ট্যাবলেট কিনে দিও, মা মা আমার একটা আইফোন কিনে দিও মা। কিন্তু মা সে দিনে আনে দিন খায়, টাকা কই পায়, ছেলের এই চাহিদা পূরণ করতে পারে নাই। অথচ আমাদের বর্তমান কালের বাচ্চারা আইফোন, কি ফোন, আইফোন, মারাত্মক ফোন বাজে এখন, কনসেন্ট্রেশন অসাধারণ টোন। বুঝছো রে ভাইয়া? ক্লিয়ার? আইফোন প্রো ম্যাক্স, বাফারে পাঠায় ফ্যাক্স, আব্বু আমার যদি আইফোন না দাও তাহলে দিতে হবে আমার ট্যাক্স। ক্লিয়ার কিনা বল? হুম, আঙ্গুরের দিনে, হ্যাঁ আমি তোদেরকে মজা করলাম। আঙ্গুর মানে কি, আঙ্গুর মনে হচ্ছে মেলা, কিলা, মেলা। এই যে আঙ্গুরের দিনে, পরের লাইনে আমরা বুঝবো, দেখো, হ্যাঁ হ্যাঁ ওইরকম টাইপের ফল রে ভাই।
আঙ্গর মানে হচ্ছে মেলা বা হাট। আঙ্গরের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই, মানে মায়ের টাকা নাই তো এই জন্য কি বলছে, আড়ং মানে মেলা বা হাট, মেলা বা হাট বাজার। মনে দিয়ে শোনো কি বলছে ভাই, আরঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই। মা বলছে আমরা মুসলমান তাই আরং এই মেলা দেখতে যাওয়া উচিত না। করিম সে গেল আদিত চলিল এমনই প্রশ্ন মেলা উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িতে জ্বালা। তখন ওই যে তার ছেলে বলেছিল করিম গেছে আদিত গেছে ওরা তো মুসলমান, তো ওরাও তো গেছে তো আমি গেলে সমস্যা কি। তখন এসব উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িতে জ্বালা। বুঝছো? আচ্ছা মাইশা, তুমি কি বলছো আইসা? আজও রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনায়। পথ্য মানে কি জানো? পথ্য, পথ্য মানে হচ্ছে প্রেসক্রিপশন। হ্যাঁ, প্রেসক্রিপশন। আচ্ছা, আজও রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা। ঝড়ে কাপে যেন নীরের পাখিটি জরয়ে মায়ের ডানা। নীরের পাখিটি মানে হচ্ছে নীর মানে বাসা, বাসার পাখিটি। নীরের পাখিটি বলতে হচ্ছে তার বাচ্চাকে বোঝানো হয়েছে, তার ছেলেকে বোঝানো হয়েছে। তার মায়ের ডানা অনুযায়ী কি কাঁপতেছিল। হ্যাঁ, মায়ের ডানা জোড়ায়। ঘরের চালেতে হুতুম ডাকিছে, হুতুম পেঁচা। হুতুম পেঁচা হচ্ছে অকল্যাণের একটা প্রতীক। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এর সুর। মরণের দূত, মরণের দূত মানে আজরাইল। হ্যাঁ, মরণের দেবতা এলো বুঝি হায় হাকে মায় দূর দূর। বুঝছো? বুঝছো? এবার আসো, পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি। বিরোহিনী মানে হচ্ছে কি দুঃখের ডাক, ডাকিতেছে ঝুরি ঝুরি। এই কে? মরণের দূত। কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। এই কালে কি কি করছিল কিষানের ছেলেরা, মানে কৃষকের ছেলেরা এই বিরোহিনীর যে পাখিটা আছে তার বাচ্চাকে চুরি করেছে, এই জন্য সে মানে বিরোহের ডাক ডাকতেছে। ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে। ফোটায় ফোটায় পাতা ছোঁয়া জল ঝরিছে তাহার সনে। দেখো কি বললো ভাই, ভন ভন মশা দলে দলে কি করছে। আচ্ছা, আচ্ছা, এত মশা দলে দলে ডাকতেছে বুড়ো পাতা ঝরে বনে। বুড়ো বুড়ো পাতা মানে যে পাতা বয়স্ক হয়েছে সেই পাতাগুলো বনের মধ্যে ঝরে পড়ে। ফোটায় ফোটায় পাতা ছোঁয়া জল ঝরিছে তাহার শনে। এই যে এগুলো দিয়ে মা বুঝাচ্ছে তার বাচ্চা মনে হয় এর শনে আবার চলে যায় কিনা। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা। সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা। কুজ্ঝটি মানে হচ্ছে কুয়াশা। কুজ্ঝটি মানে কি? কুয়াশা। কি আশা? কুয়াশা। আচ্ছা, কুজ্ঝটি বানানটা পরীক্ষায় আসে, ঠিক আছে। শনে মানে কি? শনে মানে হচ্ছে সাথে। শনে মানে সাথে। সাত মানেও সাথে। সাত মানেও সাথে। ঠিক আছে, এবার আসো। পার্শ্বে জ্বলিয়া, পার্শ্বে জ্বলিয়া ভাইয়া, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল। আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল। জুঝিয়া মানে যুদ্ধ করে। জুঝিয়া মানে কি রে? জুঝিয়া মানে যুদ্ধ করে। কি করে? যুদ্ধ করে। ক্লিয়ার? না, পাশে জ্বলিয়া মানে পাশে জ্বলিয়া মাটির প্রদীপ, ওই যে ন্যাম্পোটা বাতাসে জমায় খেল। আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল। মানে হাকে মায়, হাকে মানে মা হাকায়। আচ্ছা, আধারের সাথে মানে অন্ধকারের সাথে যুদ্ধ করে তার তার বাচ্চারও প্রাণের মানে তেল ফুরে আসছে, মানে সময় শেষ হয়ে হয়ে আসছে। বুঝছো? এইটা হলো ঘটনা। এখন তো তোমরা অনেকে কোশ্চেন করবা, ভাইয়া বাচ্চাটা কি মারা গেছে নাকি মারা যায় নাই, বেঁচে আছে কিংবা বেঁচে মানে বেঁচে নাই, এটা যদি বলা হয় হুম কৃষকের ছেলে অন্যরা ভাইয়া, কৃষকের ছেলে অন্যরা। এখন আমাকে যদি বলো ছেলে মারা গেছে না বেঁচে আছে, মারা গেছে না বেঁচে আছে, তাহলে আমি বলবো যে এটা সম্বন্ধে জসিমউদ্দিনের সাথে আমার কোনো কথা হয় নাই। হুম যদি জসিমউদ্দিনের সাথে কথা হইতো তাহলে আমি বুঝতে পারতাম যে ছেলে মারা গেছে না বেঁচে আছে। অতএব মারা গেছে কি বেঁচে আছে এই সম্বন্ধে আমাদের কবিতায় কিছু বলা নাই। বুঝছো? আচ্ছা, সুমাইয়া খেল মানে হচ্ছে খেলা। খেল মানে কি? খেলা, খেলা হবে। পল্লী জননী কবিতাটি কবি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা
হয়েছে। মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই। রুগ্ন মানে রোগী পুত্রের শিওরে বসে রাত জাগা এক মায়ের মনোকষ্ট পরীক্ষায় আসে, মনোকষ্ট বানান। পুত্রের চঞ্চলতা, স্মরণ আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এ কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিওরে নিবু নিবু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক গলে আসে রাতের শীত। রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবে আসে না। মা পুত্রকে আদর করে তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করে। হ্যাঁ, বুঝছো? এবার আসো, দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে এবং তখন মা তাকে কিচ্ছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদার মুখপুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে মনে অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ পথ্য কিছুই জোটাতে পারেনি। ভাইয়া, এই পথ্য মানে কি? পথ্য মানে হচ্ছে রোগীর প্রেসক্রিপশন। হ্যাঁ, প্রেসক্রিপশন। হ্যাঁ, এটা খাবারও বলতে পারো, যে যদি বলো পথ্য, বলে না ওষুধ পথ্য। হ্যাঁ, ওষুধ, খাবার। হ্যাঁ, হুতুম মানে হুতুম পেঁচা। স্পেশাল ফুড, তাসনিম স্পেশাল ফুড, গুড। আসো, ওষুধ পথ্য কিছুই জোটাতে পারেনি। রুগ্ন পরিবেশে রোগী সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর সংখ্যা জেগে ওঠে। তার মানে পুত্র হারানোর শঙ্কা, যে তার পুত্র মরে যায় কিনা, এরকম শঙ্কা। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এই কবিতার মূল কথা। এই যে আমাদের মায়েরা যে আমাদের প্রতি যে এত ভালোবাসা, এই ভালোবাসা আসলে পৃথিবীতে আর কেউ দিতে পারে না। মা আমার মা, তাই তোমরা মাকে ভুলো না। মায়ের সাথে হয় না পৃথিবীর অন্য কিছুর তুলনা। তো যাই হোক, পচান শব্দ তো টিকা। পচান হচ্ছে পচে গেছে এমন, নয়ন নীর হচ্ছে নয়ন হলো চোখ, নীর হলো পানি, আর নয়নের নীর হলো চোখের পানি। চোখের পানিকে আমরা একবারে বলতে পারি অশ্রু। হ্যাঁ, চোখের পানিকে আমরা কি বলতে পারি? অশ্রু। একটা গান আছে, অশ্রু দিয়ে লেখায় গান। হ্যাঁ, ওই যে অশ্রু। অশ্রু মানে হচ্ছে চোখের পানি বা চোখের জল। ক্লিয়ার? টিয়ার মানেও চোখের জল। ও মাই ডিয়ার, এটা হচ্ছে টিয়ার। টিয়ার মনে চোখের জল। সো আই এম হিয়ার, আমার দায়িত্ব দেয়ার, তোমার দায়িত্ব নেয়ার, অনেক কিছু করছি শেয়ার। আরঙ্গের দিনে মনে হচ্ছে আরং হলো হাট বা বাজার বা মেলা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, জোনাকি মেয়েরা মানে হচ্ছে জোনাকিরা। হ্যাঁ, জোনাকি মেয়েরা বলতে এখানে জোনাকিরা বোঝানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আসো, নামাজের ঘরে মোমবাতি মানে নামাজের ঘর হলো মসজিদ। মোমবাতি মানে অর্থ হলো মোমবাতি দেওয়ার মানত করা। ঠিক আছে? আচ্ছা, তোমরা দুইটা পোলের আনসার দাও, তারপর আমরা দেখি আমরা কি দিতে পারি তোমাদেরকে। জসিমউদ্দিনের কোন গ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষা অনুদিত হয়েছে বলো? এটা হচ্ছে জসিমউদ্দিনের কোন গ্রন্থ বিদেশি ভাষায় অনুদিত হয়, সেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ। পরের আবার আমরা পড়ে যাব, দেখি তোমাদের কি অবস্থা। পল্লী জননী কবিতায় দীপ্তি কোথায় জ্বলছিল? বলো দেখি, আগেই বলো তো, দীপ্তি কোথায় জ্বলছিল? আচ্ছা, এটা শিওরের কাছে। কার কাছে ভাই? শিওরের কাছে, হচ্ছে মাথার কাছে। ক্রিয়াতে চলে যাই। আচ্ছা, বাক্যে উদ্দেশ্য বা কর্তা, হ্যাঁ, উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে ক্রিয়া বলে। মনোযোগ দিয়ে শোনো, উদ্দেশ্য মানে কি জানো? বলো, এই উদ্দেশ্য কি বলো? সাবজেক্ট। এই কর্তা আছে না, পারসন, এটাকে উদ্দেশ্য বা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। ইংলিশে বলা হয় সাবজেক্ট, আর অবজেক্টটাকে বলা হয় প্রেডিকেটেড। জানো কিনা ভাইয়া, বলো তো? হ্যাঁ, ইংলিশে সাবজেক্ট, উদ্দেশ্য বা কর্তাকে বলা হয় সাবজেক্ট, আর অবজেক্টকে বলা হয় প্রেডিকেট। অবজেক্ট কি বলা হয়? অবজেক্টকে বলা হয় প্রেডিকেট। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই সামনের দিকে। আচ্ছা, অর্থাৎ এটা আমরা কি পড়ছি ভাই? তাকে ক্রিয়া বলে। শোনো, আমরা যা কিছু করি সেটাই হচ্ছে ক্রিয়া। এ ভার্ব। ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে ভার্ব। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ সামথিং। হ্যাঁ, এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ সামথিং, মানে কোনো কিছু করাই হচ্ছে ক্রিয়া। আসো, রাজীব খেলছে, এই যে খেলছে এটা একটা ক্রিয়া। বৃষ্টি হতে পারে, কি হতে পারে? বৃষ্টি, এই যে এটা একটা ক্রিয়া। আচ্ছা, ক্রিয়ার মূলকে আবার বলা হয় ধাতু। ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু। এই ধাতুর সঙ্গে যখন আমরা হ্যাঁ, অবজেক্ট কর্ম, আদিব, হ্যাঁ, অবজেক্ট হচ্ছে কর্ম, সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, আর অবজেক্ট হচ্ছে কর্ম। এবার আসো আমরা বলি, ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, আর
ক্রিয়ার মূলের সঙ্গে আমরা যখন বিভিন্ন ধরনের প্রত্যয়যুক্ত বিভিন্ন ধরনের কোনো শব্দ যোগ করি সেটাকে বলা হয় বিভক্তি। যেমন রস্বই, যেমন এখানে যদি এ যোগ করি এটা হবে পরে, তাহলে এ বিভক্তি। ই যোগ করেছি ই বিভক্তি। যদি আ যুক্ত করতাম তাহলে হয়তো পড়া। এখানে ই আছে বলে হবে পড়ি। এ যদি হতো তাহলে হতো পরে, হলে তো পড়া। এই যে সেরকম করি, করে, করা। ঠিক আছে? আশা করি বুঝছি। আবার আনো যদি প্রত্যয় বিভক্তি যুক্ত করতাম। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা জানলাম। এবার আমরা সামনে যাই। আচ্ছা, তাহলে আমরা বিভক্তি বুঝছো? বিভক্তি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বিভক্তি বুঝলাম। ওমা! আমার ল্যাপটপ তো সেই চালু, সেই ফাস্ট তোমাদের মতো। আচ্ছা, এবার আসো ক্রিয়ার প্রকারভেদ। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার, যথা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা আর অসমাপিকা এইগুলো এইটার দরকার নাই। ঠিক আছে? ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা মানে মানে ক্রিয়াটা সম্পূর্ণ হয়, ফিনিট। হ্যাঁ, বলে ইনফিনিট ফাইনাইট ভার্ব বলে না? আর অসমাপিকা ক্রিয়া কি বলা হয়? ইনফিনিট বা নন ফিনিট। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সামনে গেলে বুঝবো সমাপিকা ক্রিয়াটা কি। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন ভালো করে পড়াশোনা করবে। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে একদম ক্লিয়ার। আমাকে কি বলছে? হুম? আচ্ছা, মাহাজাবিন বলছে দরকার নেই মানে বুঝান। এটা কি বুঝাবো? এটা তোমার বোঝার কিছু নাই। ভূত মনে এটার বোঝার কিছুই নেই পাগলা। মাহাজাবিন, আমি কি তোমার ভালো চাই না আমি তোমার খারাপ চাই? আমি তোমার ভালো চাই। ঠিক আছে? এটাকে আবার কি বলা হয়? নন ফিনিটো বলা হয়। আচ্ছা, আমরা যাই সামনের দিকে। সমাপিকা ক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসো, যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। ভালো করে পড়াশোনা করবে। দেখো একদম সম্পূর্ণ ক্রিয়াটা কমপ্লিট হয়েছে। এবার আসো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, মাহজাবিন না মেহজাবিন আমি জানি না রে। আমি একটু মানে ইংলিশে দুর্বল রে সায়েম। হ্যাঁ, আচ্ছা, এবার কই ছিলাম আমি? অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন ভালো করে পড়াশোনা করলে, এই ভালো করে পড়াশোনা করলে, ভালো ভালো করে পড়াশোনা করলে, তুমি ভালো করে পড়াশোনা করলে কি হবে? ভালো করে পড়াশোনা করলে কি? এই যে করলে, হ্যাঁ, এটা একটা অসমাপিকা ক্রিয়া। যখন তুমি যেমন আমি আমি স্কুলে যাই, এটা একটা সমাপিকা ক্রিয়া, তাই না? আমি স্কুলে যাই সমাপিকা ক্রিয়া। আর এখানে আছে আরেকটা জিনিস, ভালো করে পড়াশোনা করবে। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে এটাও সমাপিকা ক্রিয়া। আর যখন বলছে ভালো করে পড়াশোনা করলে, এটা হয়ে গেল হুম আচ্ছা অসমাপিকা ক্রিয়া। তার মানে হচ্ছে যে ক্রিয়া, এই যে করলে, করতে, ধরতে, বলে না তাকে ধরতে, ধরতে কি? ধরতে, তাকে ধরতে, এটা অসমাপিকা ক্রিয়া। কাজটা করতে অসমাপিকা ক্রিয়া। কাজটি করলে, করলে কি? কিছু একটা শুনতে ইচ্ছা করে, হ্যাঁ? ভাইয়া? আ কাজটি মানে মানে যেটা হচ্ছে কিছু একটা শুনতে ইচ্ছা করে। আমরা একটা বাক্যের গুণ ৩ টা পাইছি না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। হুম? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই অসমাপিকা ক্রিয়ায় হচ্ছে আকাঙ্ক্ষার অভাব থাকে। হ্যাঁ? গিয়ে, আমি সেখানে গিয়ে, গিয়ে, আমি সেখানে গিয়ে, গিয়ে কি করবা? ইয়ে করবে না বিয়ে করবে। ঠিক আছে? আরো জানার ইচ্ছা জাগে। এইটাকে বলে অসমাপিকা ক্রিয়া। তাহলে জানি এবার, এবার আসো বাক্যের আ আ ইনান কত মার্ক? ১০০ মার্ক। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া ৩ প্রকার। ক্রিয়া সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। মানে কর্ম থাকবে, কি থাকবে ভাইয়া? অবজেক্ট থাকবে। কি থাকবে ভাইয়া? অবজেক্ট থাকবে। আচ্ছা, অকর্মক মানে কি? কোন ক্রিয়া নেই। মানে কি 0। আর সকর্মক না কোন কর্ম নেই। কর্ম 0। মানে অবজেক্ট 0। ঠিক আছে? আর সকর্মক মানে হচ্ছে একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট একটা। আর দ্বিকর্মক থাকবে অবজেক্ট ২ টি। কয়টি থাকবে? অবজেক্ট থাকবে ২ টি। আসো। আচ্ছা, এত স্পিড কেন? এত দৌড়ায় কেন?
আচ্ছা এবার আসো দেখি ভাইয়া। হ্যাঁ দেবো, এক্সাম্পল দিব তো। দ্বিকর্মকে দুইটা কর্ম থাকবে। দেখো, বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে। যেমন সে ঘুমায়। ভাইয়া, যে ঘুমায়, যে ঘুমায়, এখানে কি কোনো কর্ম আছে? যদি আমি বলতাম এরকম। আচ্ছা পরেরটা যাই, আমি সকর্মক ক্রিয়াটা বলি। বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই কর্মকে ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। আচ্ছা, কর্ম মানে কি ভাইয়া? কর্ম মানে হচ্ছে অবজেক্ট। কর্ম মানে অবজেক্ট। আর ক্রিয়া মানে কি? ক্রিয়া হচ্ছে ভার্ব। কর্ম মানে অবজেক্ট। দেখো, বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। সে বই পড়ে। হুম, ঘুমানো, ঘুমানো তো ক্রিয়া, কিন্তু এখানে বলছে অকর্মক। অকর্মক মানে কোনো কর্ম নেই। আর সকর্মক মানে কর্ম আছে। দেখো, সে বই পড়ছে। সে কি পড়ছে? বাক্যে যদি কি দিয়ে কোশ্চেন করো, কি, হুম, কি, তাকে দিয়ে যদি কোশ্চেন করো, যদি উত্তর পাও, তাহলে সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে কর্ম। যদি কোশ্চেন আমি করলাম এখন, যে সে বই পড়ে, পড়ছে, আমি যদি ক্রিয়াকে কোশ্চেন করি সে কি পড়ে, তাহলে উত্তর হচ্ছে বই পড়ে। এই বইটাই হচ্ছে এখানে কর্ম। ঠিক আছে? আমরা বলি না ইংলিশে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর বাংলাতে হয়, বাংলায় কি? উদ্দেশ্য, মানে সাবজেক্ট। বাংলায় হলো সাবজেক্ট, অবজেক্ট, আর হচ্ছে ভার্ব। দেখো তো, এটা সাবজেক্ট না? এটা কি অবজেক্ট না? এটা ভার্ব না? এটা হচ্ছে বাংলা নিয়ম। কিসের নিয়ম? এটা হচ্ছে বাংলায় ক্লিয়ার। এটা কিসের নিয়ম? বাংলায়। ঠিক আছে? বাংলায় প্রথমে উদ্দেশ্য, তারপর হয় কর্ম, তারপর হয় ভার্ব। বুঝছো? আচ্ছা, সে কি পড়ছে? সে বই পড়ছে। উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার আসো, আমি যদি বলি আমি কলম দিয়ে লিখি, এখানে কর্ম আছে কিনা বলতে দেখি ভাই? আমি কলম দিয়ে লিখি, এটা কর্ম আছে কিনা? হ্যাঁ, আমি আমি কি দিয়ে লিখি? আমি কি দিয়ে লিখি, এটা যদি কোশ্চেন করা হয় তাহলে হয় কলম। আমরা পেয়ে গেলাম। এই ক্লিয়ার ভাইয়ারা? কলম, এখানে কলম হচ্ছে সকর্মক ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব দ্বিকর্মক। দ্বিকর্মক হচ্ছে দুইটা কর্ম থাকবে। কয়টা কর্ম থাকবে? দুইটা। দেখো, বাক্যের মধ্যে ক্রিয়া দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন। আচ্ছা, একটা হচ্ছে দেখো ভাইয়া, শিক্ষক ছাত্রকে বই দিলেন। যদি একটা কোশ্চেন করো, আমি বলেছিলাম বাক্যে যদি কি এবং কাকে দিয়ে যদি ক্রিয়াকে কোশ্চেন করো, কি এবং কাকে দিয়ে যদি উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কর্ম। হ্যাঁ, অবজেক্ট। আমি যদি বলি শিক্ষক ছাত্রকে কি দিলেন, তাহলে উত্তর হয় বই দিলেন। আবার যদি বলি কাকে দিলেন, তাহলে ছাত্রকে দিলেন। তাহলে আমরা কর্ম পেলাম দুইটা। এই দুইটা কর্ম পেলাম কয়টা? দুইটা। এই সাধারণত ব্যক্তিবাচক কর্মগুলোকে বলা হয় গৌণ কর্ম। কি কর্ম? গৌণ কর্ম। আর বস্তুবাচক কর্মগুলোকে বলা হয় মুখ্য কর্ম। এই বুঝছো নাকি শুধু আমি একাই বুঝছি বলো? হুম, তাহলে ব্যক্তিবাচক কর্মটাকে বলা হয় গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্মটাকে বলা হয় মুখ্য কর্ম। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এন্টিড আপ শ্যাম্পু, আলহামদুলিল্লাহ। কখন দিয়ে প্রশ্ন করলে কি কর্ম পাওয়া যায়? না, কখন দিয়ে কখনো কর্ম পাওয়া যায় না। হয় কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করলে কর্ম পাওয়া যায়। আচ্ছা, কর্মর যদি মর্ম না বোঝো, তাহলে তুমি ধর্ম কেমনে বুঝবা? গঠন ক্রিয়ার গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার। যথা ক্রিয়া, সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। আচ্ছা, ইনান বলছে বুঝলাম, দেখলাম, শুনলাম, জানলাম, আমিও তোমার কথা মানলাম, এই জন্য অনেক সরল বাক্য, অনেক সরল প্রযোজক ক্রিয়া এবং নাম ক্রিয়াকে সাথে আনলাম। সরল ক্রিয়া দেখো, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে। একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয়, যেমন সে লিখছে, এবং কি বলছে? কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে, এটা অন্য কর্তার সে কি নেয় না, সাহায্য নেয় না। যেমন সে লিখছে, যেমন আমি আমি পড়ি, আমি আমি পড়ছি।
যখন কর্তা নিজে কোনো কাজ করে একটি মাত্র পদ দিয়ে, সেটাকে বলা হয় সরল ক্রিয়া। আমি পড়ছি, এক কথায় যেটা এক কথায় যেটা প্রকাশ হবে সেটা হচ্ছে সরল ক্রিয়া, এবং একটি মাত্র ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সরল ক্রিয়া। ক্লিয়ার? সুময় বলছে গৌণ ও মুখ্যের পার্থক্য কি? গৌণ তো বুঝলাম, মানে গৌণটা না থাকলেও তুমি একটা বাক্য রচনা করতে পারবা, কিন্তু মুখ্য না থাকলে তুমি রচনা করতে পারবা না। এটা আগে কোশ্চেন করলে ভালো হইতো। যেমন এটা বললাম, শিক্ষক ছাত্রকে বই দিলেন, আমি যদি ছাত্র বাদ দিতাম, বই শুধু থাকতো বই, শিক্ষক বই দিলেন, এই যে বই, মানে গৌণটা না থাকলেও মুখ্য দিয়েও সেন্টেন্স আমরা করতে পারি। বুঝছো ভাইয়া? আর যদি বলা হয় শিক্ষক ছাত্রকে দিলেন, তখন একটা কোশ্চেন এসে যায়, শিক্ষক ছাত্রকে কি দিলেন, একটা কোশ্চেন থেকে যায়। এই জন্য ব্যক্তিবাচকটাকে বলা হয় গৌণ, বস্তুবাচকটাকে বলা হয় মুখ্য। বুঝছো সুমাইয়া? সুমাইয়া বুঝছো কিনা? ক্রিয়া আর কর্ম এক না রে সাউদা। ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, ক্রিয়া মানে ভার্ব, আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। বুঝছো সাউদা? সুমাইয়া বুঝছো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। এবার আমরা প্রযোজক ক্রিয়াতে যাব। প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে প্রযোজনা করে, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। দেখো, এইজন অন্য একজন করাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। এই ভাইয়া, এই একটা সিনেমা তৈরি হয় না, মুভি তৈরি হয় না, এই মুভি দেখবি নায়ক নায়িকা অভিনয় করে, কিন্তু মুভিটা করে আর একজন প্রযোজনা করে। হ্যাঁ, আসলে উনি টাকা দিয়ে মুভিটা করায়, কিন্তু অন্যদেরকে দিয়ে কাজ করায় না। ঠিক আছে? যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এই যে আমাকে, হ্যাঁ পজিটিভ ভার্ব, এটাকে বলে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শাওন ভাই তোমাদেরকে পড়াচ্ছেন, এগুলো হচ্ছে সব প্রযোজক ক্রিয়া। ইংলিশে বলা হয় পজিটিভ। কোনটি? পজিটিভ। কি ভার্ব? পজিটিভ ভার্ব, CAUSATIV। ক্লিয়ার? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এবার আসুন নাম ক্রিয়া, এটা একটু একটু অন্যরকম। কখন দিয়ে প্রশ্ন করলে কি পাবো? নো নো নো, নাম হাজাবেন, এটা পাওয়া যাবে না। বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। যেমন আকাশে বিদ্যুৎ চমকায়। ভাইয়া, এই যে এই চমকায়ের মধ্যে চমকানো, এটা আনো একটা প্রত্যয় আছে। কি প্রত্যয় আছে? আনো প্রত্যয় আছে, চমকানো। তাহলে এই যে চমকানো, এটা চমকায় কথাটা, এ বিদ্যুৎ চমকায়, বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের শেষে আ বা আনো প্রত্যয়, এই যে চমকা, বলে না চমকা, চমকার সাথে যদি আনো প্রত্যয় যোগ করো তাহলে চমকানো। এই যে চমকা একটা বিশেষ্য পদ, আচ্ছা, না বিশেষণ পদ, বিশেষণ পদ, এটার সঙ্গে যখন তুমি আনো প্রত্যয় যোগ করলো তখন এটা চমকানো হয়ে গেল। ঠিক আছে? তাহলে আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় সেটাকে বলা হয় নাম ক্রিয়া। আচ্ছা, এবার আসো প্যাসিভ ভয়েস। হ্যাঁ, ওটা প্যাসিভ। সংযোগ ক্রিয়ায় আসো। সংযোগ ক্রিয়া মানে হচ্ছে সংযোগ করবে, বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। তোমাদেরকে এই কয়টা জিনিসটা মনে রাখতে হবে: করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা। হ্যাঁ, এই কয়টা জিনিস তোমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই ধনাত্মক শব্দ কোনগুলো? ধনাত্মক শব্দ হচ্ছে শন শন, শন শন, ভন ভন, কন কন, টন টন, বলে না ফোরা টন টন, মাসি ভন ভন, বায়ু শন শন, এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ বা ধনাত্মক অব্যয়। আচ্ছা, তাহলে সংযোগ অব্যয়ের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, আসো, গান করা, উদয় হওয়া, বলে না ধান কাটা, ধান কাটা, এগুলো সংযোগ ক্রিয়া। ধান কাটা, বড় হওয়া, বড় হওয়া, তারপর হচ্ছে মনোযোগ দেওয়া, ধরা খাওয়া, পকেট মারা। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ধার দেয়া। এবার আসে যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন যৌগিক ক্রিয়া বলে। আচ্ছা, অর্থাৎ যে ক্রিয়ায় দুইটি অসমাপিকা এবং সমাপিকা, হ্যাঁ লিঙ্কিং ভার্ব রে, সংযোগ ক্রিয়া মানে কি লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং, লিঙ্কিং সাদিয়া, অবশ্যই। আচ্ছা, যৌগিক ক্রিয়ায় দুইটা সমাপিকা অসমাপিকা দুইটাই থাকে। হ্যাঁ,
পকেট মারা, সুমাইয়া পকেট মারা। আচ্ছা আসো, যেমন মরে যাওয়া, কমে আসা। অসমাপিকের ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যদি যুক্ত হয়, যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো, পড়া, পড়া শোনা করলে, পড়াশোনা, এটা একটা অসমাপিকা ক্রিয়া। কি 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 সমাপিকা ভাইয়া? এটা একটা অসমাপিকা ক্রিয়া। পড়াশোনা করলে, পড়াশোনা করলে কি মা এত দূর গেছে? পড়াশোনা করলে এটা একটা অসমাপিকা ক্রিয়া। বড় হবে, বড় হবে, এইটা সমাপিকা ক্রিয়া, এইটা সমাপিকা, এটা অসমাপিকা। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে মধ্যে সমাপিকা অসমাপিকা দুইটাই থাকে, সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। মরে যাওয়া, কমে আসা। ঠিক আছে? আচ্ছা, এ সিয়াম, সিয়াম এবার আসো, কয়েকটা ক্রিয়া বিশেষণ দেখি, বিশেষণ দেখি। সায়েম, সিয়াম, যে শব্দ ক্রিয়াকে, সিয়াম তো হলো আমাদের, হ্যাঁ বড় হব, ছোট হব, সিয়াম সাধনা, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি দ্রুত দৌড়ায়, আমি যদি বলে কেমন দৌড়ায়, দ্রুত। কোশ্চেন, কেমন দিয়ে যদি ক্রিয়াকে কোশ্চেন করা যায়, আমরা অ্যাডভার্ব পাবো। কি পাবো? ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা দেখো, ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে। কেমন হাঁটে? ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? ধীরে হাঁটে। হ্যাঁ আস্তে করে, যৌগিক ক্রিয়া। গুড। ছেলেটি দ্রুত দৌড়ায়। আমি যদি বলি ছেলেটি দ্রুত দৌড়ায়, দা দা বয়, দা বয় রান ফাস্ট। কি ভাইয়া? রানস ফাস্ট। আচ্ছা, এই যে, এই যে বয় রানস, এই যে ভার্বের পর আমি কি পেলাম? ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব বসে। এই অ্যাডভার্ব, এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বকে কি বলা হয়? ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? লোকটি ধীরে হাঁটে, তাহলে কি হবে ভাইয়া? লোকটি ধীরে হাঁটে। এবার আসো, লোকটি ধীরে হাঁটে, দ্য ম্যান রান স্লোলি। আচ্ছা, তাহলে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এবার আসো ক্রিয়া বিশেষণের ধরন। ক্রিয়া বিশেষণকে 5 ভাগে ভাগ করা যায়। ধরনবাচক ক্রিয়া বিশেষণ, ধরনবাচক, হ্যাঁ, কোন ক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়, ধরনবাচক ক্রিয়া বিশেষণ তার নির্দেশ করে। টিপ টিপ বৃষ্টি পড়ছে, বৃষ্টির ধরনটা কেমন? টিপ টিপ। হ্যাঁ, টিপ টিপ। এবার আসো কালবাচক ক্রিয়া বিশেষণ, এটা হচ্ছে কাল মানে হচ্ছে সময়। এই ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। যেমন আজকাল, এটা হবে আজকাল না, এটা হবে আজকাল। আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, এটা কি কাল? ঠিক আছে? এবার আসো স্থানবাচক আর হচ্ছে নেতিবাচক। স্থানবাচক স্থান বোঝাবে, ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক। দেখো, মিছিলটি সামনে গিয়ে, সামনে এগিয়ে যায়। কোথায় এগিয়ে যায়? সামনে। এটা প্লেস। তোমরা অ্যাডজেক্টিভ অফ ম্যানার, অ্যাডজেক্টিভ অফ প্লেস, অ্যাডজেক্টিভ অফ টাইম শোনো নাই? না সরি সরি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, আমরা বলেছিলাম, আমরা ইংলিশে যখন পড়তাম পি টি, মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, এবার আসো নেতিবাচক। নেতি মানে হচ্ছে নেগেটিভ। না নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। যেমন সে এখন যাবে না, সে আসেনি, সে খাবে না। না না না, এই না 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 যদি থাকে, এই বিশেষণকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এখন ভাইয়া তো বাংলা ইংলিশ বোথ স্মার্ট, হ্যাঁ নাম তোমার বড় ভাই না? এবার সে পদানু ক্রিয়া বিশেষণ। কি আনু? পদানু। বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। যেমন খুব যে বলেছিলেন আসবেন না, খুব তো বলেছিলেন খাবেন না, যে কথা বলেছিল সে কথার কি কোনো মূল্য আছে? তো এই যে, সে, কি, তো, এগুলো যদি থাকে, এগুলোকে বলা হয় পদানুক্রিয়া বিশেষণ। খুব যে বলেছিলেন আসবেন না, খুব তো বলেছিলেন খাবেন না। পদানু মানে হচ্ছে পদের মধ্যে। পদানু মানে কি? পদের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, কি যে বানাতো, আজকাল তো ঠিকই আসছেন। হ্যাঁ সিন। এবার আমরা পোল দিব, দেখি তোমাদের রোল কেমন হয়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কোথাও কোন ক্রিয়া বিশেষণ?
আচ্ছা, এটা খুবই সহজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 90% তোমরা সঠিক আনসার দিয়েছো। সেটা হচ্ছে স্থানবাচক। কি বাচক? স্থানবাচক। আমরা যাব এবার অনুসর্গতে যাব। শোনো, তোমরা একটা কথা বলি তোমাদেরকে ভাই, উপসর্গ বসে শব্দের আগে, আর অনুসর্গ বসে শব্দের মধ্যে, আর প্রত্যয় বসে শব্দের শেষে। আচ্ছা, যেসব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন এটা সাধারণত বাক্যের কোথায় বসে? মাঝে বসে। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এখানে ছাড়াটা হচ্ছে অনুসর্গ। এ ছাড়া, দ্বারা, দিয়ে, কর্তৃক, অবধি, এই যে অপেক্ষা, দিয়ে, নাগাদ, নিচে, পর্যন্ত, মত, মধ্যে, লেগে, এগুলো সবগুলো দেখবা যে একটা বাক্যের মাঝে বসে। কি বসে ভাই? বাক্যের মাঝে বসে। এগুলোকে বলা হয় স্লাইড শেষের দিকে, এগুলোকে বলা হয় অনুসর্গ। অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়, হ্যাঁ, বা পদান্বয়ী অব্যয়। দেখো, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে বা র ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। দেখো, তোমাকে দিয়ে এ কাজ সম্ভব, তোমাকে দিয়ে এ কাজ সম্ভব। আবার সে পরীক্ষার জন্য, এই যে জন্য করছে, এই যে জন্য, দিয়ে, এগুলো সব অনুসর্গ। হ্যাঁ, অনুসর্গে দুই ভাগ করা যায়। হ্যাঁ, এটা প্রিপজিশনের মতো। গুড, প্রিপজিশনের মতো। এই ট্যালেন্ট তো রে ভাই রশিদ। এগুলো হচ্ছে প্রিপজিশন। অনুসর্গ কি? প্রিপজিশন। ঠিক আছে? আচ্ছা, বিভক্তিও প্রিপজিশনের মতো কিন্তু হুবহু না। অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। দেখো, একটু মনোযোগ দিয়ে শুনবা। যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন, হ্যাঁ, এগুলো মুখস্থ না, এটা অটোমেটিকলি তুমি জানতে পারবা। যেমন মাথার উপরে নীল আকাশ, এখানে কোনো ক্রিয়া আছে রে ভাই? মাথার উপরে নীল আকাশ, দেখো এই উপরে, এটা হচ্ছে একটা অনুসর্গ। আবার ক্রিয়াজাত অনুসর্গ, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন দেখো, ভালো করে খেয়ে নাও, এই যে করে, ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে না? কর ধাতু থেকে উৎপন্ন হয়েছে কিনা বল? কর থেকে আমি কি বলেছিলাম? করে। কর থেকে ই, করি। কর থেকে আ, করা। আছে কিনা? তাহলে যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ। এই ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যাই। আলহামদুলিল্লাহ, এনাম ধন্যবাদ। 100% ক্লিয়ার। এবার আমরা যাই যোজক। এটা লাস্ট টপিক ফর ইউ, এন্ড আই এম স্টুডেন্ট ডিইউ এন্ড আই লাভ ইউ। এদিকে আসো। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। যোজক হচ্ছে কনজাংশন। কনজাংশন। ভালো মতো দাও মন। কনসেন্ট্রেশন। উইদাউট হেজিটেশন। আই গিভ ইউ লট অফ প্রেসক্রিপশন, সাম ডিসক্রিপশন। ও আমার ভাই বোন, অতএব এখানে দাও মন। যেমন, এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, বুঝছো কি? বর্গ, বর্গ মনে হচ্ছে বলে না লোক বর্গ, লোক সকল, হ্যাঁ, বহুবচন। ঠিক আছে? পদ বা বর্গ, হ্যাঁ, পদ বা বর্গ মানে হচ্ছে বহুবচন। বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়। যেমন, মানে বলে না শিক্ষক বর্গ, হ্যাঁ, ব্যক্তি বর্গ। হুম। আচ্ছা, যোজক, কনজাংশন, সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারণ যোজক এবং সাপেক্ষ যোজক। আমরা পেলাম কয়টা? আমরা পেলাম 5টা। কয়টি ভাইয়া? 5। আচ্ছা, 6টি, 5টি পেলাম। এবার আসো আমরা সাধারণ যোজকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বর্গ কি? মাল্টি। হ্যাঁ, বর্গ হচ্ছে মাল্টি। আচ্ছা, তাসিন ধন্যবাদ ভাইয়া। এবার আসো তাসিন। সাধারণ যোজক এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। যেমন, রহিম ও করিম এই কাজটি করেছে, নাহিলা ও নাবিলা এই কাজটি করবে। এই যে এ, ও এবং যদি থাকে এটা হলো সাধারণ যোজক। বিকল্প যোজক দেখো, এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন, লাল বা নীল কলমটা আনো। আচ্ছা, এখানে বলি তাওহীদ অথবা মুনা কাজটি করবে। তাওহীদ অথবা মুনা কাজটি করবে, তার মানে কি? বিকল্প। তাওহীদ যদি না করে মুনা করবে। লাল বা নীল কলমটা আনো, হয় লালটা আনো অথবা নীল, মানে একটা বিকল্প। ঠিক আছে? আচ্ছা, হচ্ছে অল্টারনেটিভ। বিরোধ যোজক, বিরোধ মানে হচ্ছে মানে ঝগড়া লাগে এরকমটা অবস্থা। দেখো, এই ধরনের যোজক বাক্যে দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। এত পড়লাম, সানজিদ, এত পড়লাম
কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না, মানে তুমি করছো একটা, হয়েছে আর একটা। যেমন বলে তোমাকে এত ভালো করে বোঝালাম কিন্তু তুমি বুঝতে পারলা না, মানে এটা বিরোধ যোজক, ঠিক আছে? হ্যাঁ, আমি নর্থ বেঙ্গলের রুশমিলা, আমার বাড়ি লালমনিরহাট, ঠিক আছে? তারপর হচ্ছে মানে দুঃখ, যে তোমাকে কত কথা শোনালাম কিন্তু তুমি কোনোভাবেই বুঝলে না, এটা বিরোধ, কন্ট্রাডিকশন। গুড তাসনিম, কন্ট্রাডিকশন। এবার আসো কারণ যোজক, এটা হচ্ছে কজ। কারণটা কি ভাই? কজ। আচ্ছা, এর আগেটা কি ছিল? বিরোধটা হচ্ছে কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সঞ্জিত, হুমায়রা, রিজন। এবার আসো কারণ যোজক হচ্ছে রিজন অথবা কজ, ঠিক আছে? যেমন এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আবর শাম। আর নেই, চাহিদা বেশি। যেমন সয়াবিন তেলের দাম বেড়েছে তাই এখন মানুষ সরিষার তেল খায়, ঠিক আছে? তাহলে সয়াবিনের বদলে আমরা সরিষার তেল ব্যবহার করছি, এর কারণটা কি? দাম বেড়ে যাওয়াতে আমরা সয়াবিন তেল খাই না, আমরা খাই সরিষা। আর সয়াবিনে ধরেছে মরিচা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার রে? হ্যাঁ, এটা কারণ। হ্যাঁ, এবার আসো সাপেক্ষ, আসা কথা বলছি নিকরা। এবার আসো সাপেক্ষ যোজক। সাপেক্ষ মানে কি জানো? এক শর্ত থাকবে, কি থাকবে? শর্ত, কন্ডিশন। ইংলিশে কি বলা হয়? কন্ডিশন। তুমি যদি খাও আমি খাবো, তুমি যদি যাও আমি যাব, ঠিক আছে? হুম, বুঝছো কিনা? যেমন দেখো, এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন যদি রোদ ওঠে তবে আমরা রওনা দিব, তার মানে কি? রোদ উঠলে তুমি রওনা দিবা, রোদ না উঠলে তুমি দিবা না। এটা কি সত্য? হ্যাঁ, আবার বলে না যে এবার যদি আমি প্লাস পাই তাহলে আমি একটা গরু জবাই করব। হ্যাঁ, এবার যদি প্লাস পাই আব্বু আমাকে কক্সবাজার নিয়ে যাবেন। তেমন কি সত্য? তুমি পাইলে নিয়ে যাবে, না পাইলে নিয়ে যাবে না। তুমি কি বলো? ক্লিয়ার? এই ক্লিয়ার? বেগুনের দাম বেড়েছে তাই কুমড়া দিয়ে বেগুনি বানানো হচ্ছে, এটা একটা সত্য। বেগুনের দাম বেড়েছে তাই কুমড়া দিয়ে কি করবা? বেগুনি বানাও। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো রে ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। মাশাল্লাহ, তাহলে আমরা জানলাম আমাদের ভাই ব্রাদার সবাই জানে সবার সামনে থাকবে, এখানে অনুসর্গ কোনটি বলো? তাহলে দেখো, সবার সামনে থাকবে, এটা আছে কোনটি? সামনে। কোনটি? সামনে হচ্ছে অনুসর্গ, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার সবাই? তোমাদের সবার প্রতি ভালোবাসা জানাই, সবাই আমার জন্য দোয়া করবা, তোমার জন্য করব দোয়া। আর তোমাদের প্রতি ভালোবাসা, এক ভালোবাসা, এই ভালোবাসা নয় ভাষা ভাষা, তোমাদের প্রতি ভালোবাসা অনেক বেশি, তোমাদের প্রতি আমার আশা এবং প্রত্যাশা। তাই আমি চাই ভাইয়া, আমি এখন যেতে চাই, গুড বাই, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং বাবা মার কথা শুনবেন।